আহমাদ মুসাদের গাড়ির সামনেই রাস্তায় একটা ত্রিমোহনী। হোটেলগামী রোড থেকে আরেকটা রাস্তা বেরিয়ে পার্বত্য এলাকার মধ্য দিয়ে পশ্চিম দিকে চলে গেছে। রাস্তাটির দিকে একবার তাকিয়ে আহমাদ মুসা ড্রাইভারকে লক্ষ্য করে বলল, পশ্চিমে রাস্তাটা কোথায় গেছে ড্রাইভার? স্যার, পার্বত্য এলাকা ছাড়িয়ে রাস্তাটা আমাদের এই দ্বীপের একমাত্র বিচ পর্যন্ত গেছে। সেখানে মনোরম একটা ট্যুরিস্ট স্পট আছে। ড্রাইভার, গাড়িটা পশ্চিমের ওই রাস্তায় নাও, নির্দেশের স্বরে বলল আহমাদ মুসা। ওদিকে তো কোনো আশ্রয় নেই স্যার, মাত্র ট্যুরিস্ট স্পটে একটা পুলিশ স্টেশন আছে, সে তো অনেক দূরে। ভয় করো না, তোমার এবং তোমার কোম্পানির কোনো ক্ষতি হবে না, তুমি গাড়ি ঘুরিয়ে নাও। এবার দৃঢ়কণ্ঠে নির্দেশ দিল আহমাদ মুসা। ড্রাইভার গাড়ি ঘুরিয়ে নিয়ে পশ্চিমের রাস্তায় চলতে শুরু করল। একটু হাসল, বলল ড্রাইভারকে লক্ষ্য করে, শত্রুর কাছে আত্মসমর্পণ করার চাইতে শত্রুর হাত থেকে বাঁচার চেষ্টা করা উচিত নয় কি ড্রাইভার? অবশ্যই স্যার, কিন্তু শত্রুদেরকে খুব প্রবল দেখছি। স্যার, ওরা কারা আন্দাজ করতে পারেন? ড্রাইভার বলল, বন্দি কিছু লোককে আমরা উদ্ধার করতে চাই, হতে পারে আটককারী দলের ওরা কেউ। আহমাদ মুসা বলল, বন্দিরা কে স্যার? বলল ড্রাইভার, নিরপরাধ লোক, ওদের মুখ বন্ধ করার জন্যে ওদের অপহরণ করা হয়েছে। আহমাদ মুসা বলল, বন্দিরা কি আপনাদের আত্মীয়? ড্রাইভার বলল, না, অন্যায়ের প্রতিবিধান করাতেই আমরা ওদের সাহায্য করতে চাই, বলল আহমাদ মুসা। ড্রাইভারের মুখ গম্ভীর হয়ে উঠেছে, কপাল তার কুঞ্চিত। আর কোনো কথা সে বলল না। আহমাদ মুসা তখন অন্য কাজে মনোযোগ দিয়েছে। হ্যান্ডব্যাগ থেকে চাবি বের করে লাগেজে করে আনা ব্যাগটা টেনে নিয়ে খুলে ফেলল। বের করল প্লাস্টিক কন্টেনার থেকে তার M10 মেশিন রিভলভার। প্লাস্টিক কন্টেনারটি বিশেষভাবে তৈরি, এক্স রে বা কোনো রে ফেললে এর ভেতরকার কিছু দেখা যায় না। রে ফেললে কন্টেনারটি আয়নার মতো স্বচ্ছ একটা ছবি উপহার দেয়। এই কন্টেনারে করে আহমাদ মুসা ও হাসান তারিক তাদের অস্ত্র নিয়ে এসেছে। হাসান তারিকও তার অস্ত্র বের করে নিয়েছে। এক জায়গায় এসে হঠাৎ ড্রাইভার হার্ট ব্রেক কষে গাড়ি দাঁড় করালো। কি হলো ড্রাইভার? বলে উঠল তারা। স্যার, ইঞ্জিন ট্রাবল দিচ্ছে, দেখছি আমি, বলে ড্রাইভার দ্রুত স্টার্টার থেকে চাবির রিং খুলে নিয়ে গাড়ি থেকে নেমে ঘুরে দাঁড়িয়ে দরজা বন্ধ করে ইঞ্জিনের দিকে এগোলো। তারপর ইঞ্জিনের টপটা খুলে ফেলে দাঁড় করিয়ে দিল। আহমাদ মুসা ও হাসান তারিক তখন ব্যস্ত পেছনটা দেখতে। পেছনে ছুটে আসা গাড়ি 5টি কত দূরে আছে সেটা আন্দাজ করতে চেষ্টা করছিল। বেশ সময় পার হয়ে গেল। ইঞ্জিনের দিক থেকে কোনো শব্দ না পেয়ে আহমাদ মুসা সামনে তাকালো, কিন্তু ইঞ্জিন নিয়ে কাজ করার কোনো শব্দ সে শুনতে পেল না। তাছাড়া ড্রাইভারকেও দেখতে পেল না। গাড়ির জানালা খুলে দেখার চেষ্টা করলো আহমাদ মুসা, কিন্তু গাড়ির জানালা খোলা গেল না, লক করা। দরজা খোলার চেষ্টা করলো, কিন্তু দেখল দরজাও লক করা। চমকে উঠল আহমাদ মুসা। দ্রুত সে এগিয়ে ড্রাইভারের দরজায় নব ঘোরাতে চেষ্টা করলো, ঘুরল না। হাসান তারিক ড্রাইভার পালিয়েছে এবং সেই সাথে সে আমাদেরকে বন্দি করে রেখে গেছে, দ্রুত কণ্ঠে বলল আহমাদ মুসা। বিদ্যুৎ স্পৃষ্টের মতো ঘুরল হাসান তারিক, বলল এজন্যই সে চাবি নিয়ে নেমে গেছে। আহমাদ মুসা পেছনটা দেখে জানালার কোণা দিয়ে সামনের দিকটা দেখার চেষ্টা করে বলল, হাসান তারিক, সামনে থেকেও 2টি গাড়ি আসছে, 200-300 গজের বেশি দূরে নয় ওরা। পেছনের 5টা গাড়িও 2-1 মিনিটের মধ্যে এসে পড়বে। তার মানে লক করা গাড়িতে আমরা বন্দী হয়ে পড়েছি, বলে হাসান তারিক তার মেশিন রিভলভারটা তাক করল জানালা গুঁড়ো করে দেবার জন্যে। আহমাদ মুসা তাকে বাধা দিয়ে দ্রুত বলল, গুলি নয়, বাঁট দিয়ে ভেঙে ফেলো। গুলির শব্দ করে আমাদের অবস্থা ওদের জানাতে চায় না। হাসান তারিক মেশিন রিভলভারের বাঁট দিয়ে ভেঙে ফেলল জানালা। ভাঙ্গা জানালা দিয়ে ব্যাগগুলো আগে বাইরে ফেলে দিয়ে আহমাদ মুসাও বাইরে বেরিয়ে এলো। বের হয়ে আহমাদ মুসা বলল, যতদূর ধারণা করি উত্তর দিকে কিছু দূরেই সাগর, আর দক্ষিণে পার্বত্য এলাকা পার হলে পাওয়া যাবে বনাঞ্চল, তারপর লোকালয়। কোন দিকটা আমরা বেছে নেব হাসান তারিক? আমার মতে দক্ষিণ দিক ভাইয়া, হাসান তারিক বলল। আহমাদ মুসা হাসান তারিক গাড়ি ঘুরে গাড়ির দক্ষিণ পাশে এসে দ্রুত রাস্তা থেকে নেমে একটা টিলার আড়াল নিয়ে দক্ষিণ দিকে এগোলো। দুদিক থেকে গাড়িগুলো তখন এসে পড়েছে। আহমাদ মুসাদের গাড়ির সামনে ও পেছনে দাঁড়ালো 7টি গাড়ির একটি বহর।
7টি গাড়ি থেকে নামলো 40 জনের একটি বিরাট দল, তাদের সাথে 2টি শিকারী কুকুর। জিপ থেকে নেমে আসা দীর্ঘদেহী, রজ্জু শরীরের এবং উত্তেজিত চেহারার একজন লোক আহমাদ মুসাদের গাড়ির ভেতরটায় একবার চোখ বুলিয়ে ভাঙ্গা জানালা দেখে সবার উদ্দেশ্যে চিৎকার করে বলল, কোন দিকে গেছে দেখো, শয়তানদের কিছুতেই পালাতে দেয়া যাবে না। 2টি কুকুর ধরে রাখা 2 জন লোক তাদের হাতের ইনভেলপ থেকে 2 খণ্ড কাপড় বের করে কুকুর 2টিকে দিয়ে শুকিয়ে নিল এবং কুকুর 2টিকে বেঁধে রাখা দড়ির শেষ প্রান্ত ধরে পেতে দড়ি ছেড়ে দিল। সঙ্গে সঙ্গে কুকুর 2টি গাড়ি ঘুরে উত্তর পাশ থেকে দক্ষিণ পাশে গিয়ে ছুটতে শুরু করলো দক্ষিণ দিকে। কুকুরের দড়ি ধরে রাখা লোক 2 জনও ছুটল তার সাথে। অবশিষ্ট 38 জনও তাদের পিছনে চলতে লাগল। সেই লম্বা লোকটির নেতৃত্বে ওরা চলছে অস্ত্র বাগিয়ে জঙ্গল যুদ্ধের ফরমেশন নিয়ে। পিঠে ব্যাগ ঝুলিয়ে পথহীন পার্বত্য ভূমির উপর দিয়ে আহমাদ মুসারাও চলছিল। পার্বত্য ভূমি চড়াই উতরাই, পাহাড়ের টিলা, খাড়া ও গভীর উপত্যকা এবং গাছ ও ঝোপ জঙ্গলে ভরা। পথ চলা খুব কঠিন, কিন্তু খুশি হলো আহমাদ মুসা। এই পরিবেশে WFA এর লোকেরা তাদের খুঁজে পাবে না। আহমাদ মুসা চিন্তা করল তারা জঙ্গলের দিকে না গিয়ে পূবে লিজে শহরের দিকে হাঁটা শুরু করতে পারে, কিন্তু আবার ভাবল শত্রুদের গতিবিধি সম্পর্কে নিশ্চিত না হয়ে শহরমুখী হওয়া তাদের ঠিক হবে না। প্রায় 1 ঘন্টা চলার পর একটা উচ্চ ভূমির উপর বসল আহমাদ মুসা ও হাসান তারিক। উচ্চভূমিটা সমতল, ঝোপ ও বড় বড় গাছগাছড়ায় ভরা। বিশাল উচ্চভূমিটা পুরাকীর্তির কোনো গড়ের মতো। এই গড়টারই উত্তর প্রান্তে এসে বসেছে আহমাদ মুসা ও হাসান তারিক। এখানে বসে পেছনে ফেলে আসা পার্বত্য অঞ্চলটার উপর চোখ রাখা যাচ্ছে। ওরা ফলো করছে না, ফিরে গেছে, এটা খুব জানা দরকার। আহমাদ মুসার এ চিন্তায় ছেদ পড়ল হাসান তারিকের কথায়। সে বলছিল, ভাইয়া, আমরা কাক টাকা ভরে খালি পেটে বেরিয়েছি, খাবার বিষয়টা আমাদের ভাবনায় রাখা যায়। আহমাদ মুসা হাসল, বলল, তুমি ঠিক বলেছ, আমিও পেটকে বুঝাতে পারছি না, কিন্তু কি খাবে? ব্যাগের পকেটে আছে বিমান থেকে পাওয়া কয়েকটা চকোলেট। বলে আহমাদ মুসা চকোলেটগুলো বের করে হাসান তারিককে দিল, নিজেও নিল। চকোলেট মুখে দিয়ে হাসান তারিক বলল, ভাইয়া, বুঝতে পারছি না 7 গাড়ি লোক গেল কোথায়? আমাদের ফলো না করে ওরা ফিরে যাবে, এটা কি স্বাভাবিক? না, স্বাভাবিক নয়, আহমাদ মুসা বলল। কথা শেষ হতে আহমাদ মুসার কানে এলো একটা অপ্রত্যাশিত শব্দ। একটা কুকুরের কণ্ঠ শব্দ তুলতে গিয়েও আকস্মিকভাবে রুদ্ধ হয়ে গেল। চমকে উঠল আহমাদ মুসা। হঠাৎ একটা চিন্তা তার মাথায় ঝিলিক দিয়ে উঠল। ওরা কি কুকুর নিয়ে এগোচ্ছে? ওরা কি আহমাদ মুসাদের দেখতে পেয়েছে? উৎসাহী কুকুরকে সামলাবার জন্যই কি ওইভাবে তার মুখ চেপে ধরতে হয়েছে? এই চিন্তা তার মাথায় আসার সাথে সাথে সে বলে উঠল, হাসান তারিক, তাড়াতাড়ি আড়াল নাও, সম্ভবত আমরা শত্রুর চোখে পড়ে গেছি। বলে আহমাদ মুসা নিজেও দ্রুত গতিতে উচ্চভূমির প্রান্ত থেকে একটু দূরে সরে এলো। হাসান তারিকও গড়িয়ে একটা ঝোপের আড়ালে চলে এসেছে। আড়ালে এসে হাসান তারিক ছুটে এলো আহমাদ মুসার কাছে, বলল, কি ব্যাপার ভাইয়া? আমি একটা কুকুরের অসমাপ্ত চিৎকার কানে শুনেছি। কেউ কুকুরের চিৎকারকে মাঝপথে থামিয়ে দিয়েছে। আমার বিশ্বাস আমাদের শত্রুরা কুকুরের দিক নির্দেশনায় নিঃশব্দে আমাদের খুব কাছে এসে পৌঁছেছে, বলল আহমাদ মুসা। দুঃখিত, কুকুরের চিৎকারটা আমি খেয়াল করিনি। শব্দ কোন দিক থেকে এসেছে ভাইয়া? হাসান তারিক বলল, উত্তর দিক, একদম এই সামনে থেকে। আমার মনে হয় এই উচ্চভূমি যেখান থেকে উঠে এসেছে সে পর্যন্ত ওরা পৌঁছে গেছে, বলল আহমাদ মুসা। তার মানে ওরা এখন এই হাইল্যান্ডে ওঠার প্রস্তুতি নিচ্ছে? হাসান তারিক বলল, আমার মনে হয় কুকুরকে অনুসরণ করে আমাদের হাতের মুঠোয় পাওয়া পর্যন্ত ওরা নীরবে এগোবে এবং তারপর আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে, বলল আহমাদ মুসা। আমরা কি করব এখন? আমরা কি আরও সামনে সরে যাব? হাসান তারিক বলল, ওরা চায় আমাদেরকে ওদের টার্গেটের মধ্যে নিতে, আর আমরা চাইব ওদেরকে আমাদের টার্গেটের মধ্যে আনতে। এদিক থেকে আমরা যেখানে রয়েছি সেটা আমাদের জন্য ভালো জায়গা। আমাদের এই উচ্চ ভূমি থেকে যে ঢাল ওদের দিকে নেমে গেছে তা খুব ফ্ল্যাট এবং উন্মুক্ত, ছোট 2-4টা গাছগাছড়া ও ঘাস ছাড়া আর কিছু নেই। এই ঢালে তারা আত্মগোপনের কোনো সুযোগ পাবে না।
এবং এই ঢাল দিয়েই তাদের উঠে আসতে হবে। পূর্ব দিকে উচ্চভূমির সাথে পাহাড় যুক্ত হয়েছে, ওদিক দিয়ে আসতে পারছে না। ঢাল ঘুরে পশ্চিম দিক হয়ে তাদের আসার কোনো যুক্তি নেই, কারণ আমরা তাদের সম্বন্ধে জানতে পেরেছি এটা তারা জানে না, এবং স্বাভাবিকভাবে কুকুর তাদের এই পথে নিয়ে আসবে, বলল আহমদ মুসা। হাসান তারিক হাসল, বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের উপযুক্ত জায়গায় এনে ওদের মুখোমুখি করেছেন। আহমদ মুসা ঢালের প্রান্ত বরাবর এলাকা পর্যবেক্ষণ করে মাঝামাঝি জায়গায় একটা উঁচু স্থান দেখতে পেল। উঁচু জায়গাটা ঢালের একদম প্রান্তে বেদির মতো দেখতে, এবং ওটা পরিকল্পিতভাবে তৈরি মনে হলো তার কাছে। আহমদ মুসা ও হাসান তারিক ক্রলিং করে গিয়ে উঠল সেই বেদিতে। আহমদ মুসা বেদিতে উঠতেই বিরাট আকারের দুটি বড় সাপ বেদি থেকে নেমে গেল। বিস্মিত হল আহমদ মুসা। বেদির মেঝেটা পাথরের জোড়াগুলো দিয়ে গাছগাছড়া উঠে পাথরগুলো ঢেকে দিয়েছে। বেদির উপর দুটি পাথরের বাটিগুলো ভেজা দেখে ভ্রু কুঞ্চিত হল আহমদ মুসার। চারদিকে চাইল। বেদির উত্তর প্রান্তে অবস্থান নিল তারা খুশি হল যে গোটা ঢালটায় তাদের নজরে আসছে। অবশ্য ঢালের পশ্চিম প্রান্ত দক্ষিণ দিকে বেঁকে গেছে বলে শেষটা দেখা যাচ্ছে না। বেশিক্ষণ বসতে হল না তাদের। দেখা গেল ঠিক তাদের সোজাসুজি জঙ্গলের ভেতর থেকে ঢালের গোড়ায় উঠে এলো দুজন। তাদের সামনে দুটি কুকুর দুটি দড়ি তাদের হাতে। কুকুর দুটি ডাবল মার্চের ভঙ্গিতে দৌড়াচ্ছে। কুকুর স্কোয়াডের পরেই বেরিয়ে এলো মূল বাহিনী। হাতে স্টেনগান, কোমরে পিস্তল সজ্জিত বিরাট একটা দল। সংখ্যা 40 থেকে 50-এর মধ্যে হবে বলে অনুমান করল আহমদ মুসা। রীতিমতো যুদ্ধের আয়োজন। বিস্মিত হল তারা। আহমদ মুসা ও হাসান তারিকের মেশিন রিভলভার প্রস্তুত। আহমদ মুসা তাকালো হাসান তারিকের দিকে, বলল, ওরা ঢালের মাঝ বরাবর আসার আগে আমরা গুলি করব না। ওরা ঢালের মাঝ বরাবর এসে গেছে। আহমদ মুসা তার M10 মেশিন রিভলভার ডান হাতে রেখে বাম হাত দিয়ে পকেট থেকে আরও একটা রিভলভার বের করে ওদের মাথার উপর দিয়ে গুলি করল। সঙ্গে সঙ্গে ওদের কয়েক ডজন স্টেন গান এবং রিভলভার একসাথে গর্জন করে উঠল আহমদ মুসার রিভলভারের শব্দলক্ষ্যে। কিন্তু তাদের গুলিগুলো প্রায় 40 ডিগ্রি কোণে মাথার উপর দিয়ে চলে গেল। ওদের গুলির প্রথম ধাপ আহমদ মুসাদের অতিক্রম করার সাথে সাথেই আহমদ মুসা ও হাসান তারিকের মেশিন রিভলভার গর্জন করে উঠল এবং ঘুরতে লাগলো দলটির উপর দিয়ে। মাত্র কয়েক সেকেন্ড দলটির সবাই ভূমি শয্যা নিল। কয়েকটি দেহ ঢাল বেয়ে গড়িয়ে জঙ্গলে ঢুকে গেল। অন্যগুলো নির্জীব পড়ে থাকল ঢালের উপর। ঢাল থেকে দেহগুলো জঙ্গলে গড়িয়ে যাবার পরপরই ওদিক থেকে আহমদ মুসাদের উচ্চভূমি লক্ষ্যে অনিয়মিত ব্যবধানে গুলি আসতে লাগল। আহমদ মুসারা গুলি খরচ না করে অপেক্ষা করার নীতি অনুসরণ করল। ওখানে বসে গুলি করে ওদের কোনো লাভ নেই, সামনে এগোতেই হবে ওদের। সেই সময়ের অপেক্ষা করতে লাগলো তারা। পলপল করে সময় পার হয়ে যাচ্ছে। ওপার থেকে সে অনিয়মিত গুলি একটানা চলছে। বিরক্তি ও বিস্ময় কিছুটা আচ্ছন্ন করেছে আহমদ মুসাকে। অর্থহীন অব্যাহত এই গুলির অর্থ কি? এমনকি নিহত আহতদের নিয়ে যাবারও ওরা চেষ্টা করছে না। এ সময় আহমদ মুসাদের ঠিক পেছনে অনেকখানি উপরে শূন্য থেকে দুটি কার্বাইন হ্যান্ড মেশিন গান গর্জন করে উঠল। আকাশ থেকে পড়ার মতো প্রবল শখে আহমদ মুসা, হাসান তারিক দুজনেই পিছন ফিরে তাকালো। বেদিতে উঠতে উঠতে ভ্যানিসা গঞ্জালো বলল, ভাইয়া, গত মাসে আমরা আসতে পারিনি, তাতেই দেখো মনে হচ্ছে বেদিটা জঙ্গলে ভরে গেছে। এরকম তো হওয়ার কথা ছিল না। সার্গিও গঞ্জালো বেদিতে উঠছিল ভেনিসার সাথে। বলল, ভিয়েনীয়রা এসেছিল তো, মনে হয় ওরা বেদিটা পরিষ্কার করে যায়নি। তাই হবে। আজ আমাদের সংগ্রামের শক্তিরা দুধ খেয়ে যাবার পর আমরা বেদিটা পরিষ্কার করব ভাইয়া, বলল ভ্যানিসা গঞ্জালো। আমিও তাই ভাবছি, বলল সার্গিও গঞ্জেলা। দুজনেই উঠল বেদিতে। দুজনের হাতে দুটা কার্বাইন শ্রেণীর ক্ষুদ্র সাবমেশিন গান। দুজনই হাতের সাবমেশিন গান কাঁধে ঝুলিয়ে কাঁধের থলে থেকে বের করলো প্লাস্টিকের একটা পট। পটের মুখ খুলতে খুলতে ওরা দুজনে গেল বেদির মাঝখানে রাখা দুটো পাথরের বড় বাটির দিকে। পটের মুখ খুলে ওরা দুজন পাথরের দুই বাটিতে
পটের সবটুকু দুধ ঢেলে দিল। পটের মুখ বন্ধ করে কাঁধে ঝোলানো ব্যাগ রেখে দুজনেই কাঁধ থেকে সাবমেশিন গান হাতে নিল এবং দুজনেই সাবমেশিন গানের ব্যারেল বাটির দুধে ডোবালো। তারপর আবার সাবমেশিন গান কাঁধে ঝুলিয়ে দ্রুত নেমে এলো বেদি থেকে। দুজনেরই পরনে ফুল সামরিক পোশাক। কাঁধের সাবমেশিন গান ছাড়াও ওদের কোমরে একদিকে ঝোলানো রিভলভার, অন্যদিকে খাপবদ্ধ ছুরি। দুজনের মাথায় সামরিক টুপি। দুজনে ওরা ভাই বোন। আজোরস দ্বীপপুঞ্জের স্বাধীনতা সংগ্রামের নেতা। এ কারণেই পর্তুগিজ আইনে গঞ্জালো বংশ বিদ্রোহী পরিবার। আজোরস দ্বীপপুঞ্জের পর্তুগিজ আইন ও পুলিশ এই পরিবারের সন্ধানে সর্বক্ষণ পই পই করে ঘুরছে। বেদি থেকে নেমে সার্গিও এগোচ্ছিল দক্ষিণ দিকে। ভ্যানিসা গঞ্জালো বলল, ভাইয়া, বেদিটা গাছগাছড়ায় ছেয়ে গেছে। আমরা যেখানে দাঁড়িয়ে বেদিতে আমাদের অতিথিদের আসা যাওয়া দেখি, সেখান থেকে আজ বেদির কিছুই দেখা যাবে না। তাহলে? থমকে দাঁড়িয়ে বলল সার্জিও গঞ্জালো, চলো এ গাছটাই উঠে যাই, ওখান থেকে ভালো করে দেখতে পাবো, বলল ভ্যানিসা গঞ্জালো। ঠিক, ভ্যানিসা গাছে ওঠা যায়, সব ভালো করে দেখা যাবে, কিন্তু তুমি গাছে উঠতে পারবে তো? সার্গিও গঞ্জালো বলল। কি বলছো ভাইয়া, তুমি কি নতুন হলে নাকি? বলল ভ্যানিসা গঞ্জালো। ঠিক আছে চলো, বলে সার্গিও গঞ্জালো গাছের দিকে এগোলো। বেদির পূব পাশে একটা উঁচু গাছে তারা উঠে বসল। ওখান থেকে উচ্চভূমির বিরাট এলাকা সহ উত্তর দিকে নেমে যাওয়া ঢালটাকেও পরিষ্কার দেখা যায়। ওরা বেদিকে সামনে রেখে পশ্চিমমুখী হয়ে বসল। তারা গাছে উঠে বসার পর 10 মিনিটও গেল না, পূর্ব দিক থেকে একজোড়া দীর্ঘ সাপ একসাথে এসে বেদিতে উঠল। এগুলো তারা দুধ ভর্তি পাথরের বাটির দিকে। সাপ দুটি দুবাটি থেকে দুধ খাওয়া শুরু করল। গাছে বসে দুই ভাই বোন সার্গিও ও ভ্যানিসা আনন্দের সাথে দেখছিল এই দৃশ্যটা দেখতে দেখতে সার্গিও গঞ্জালো বলল, আমাদের 4 পুরুষ সাপেরও 4 পুরুষ ধরে এই দৃশ্য এভাবেই দেখে আসছে। এই সাপরা আমাদের শক্তি ছাড়া সংগ্রাম ও ঐতিহ্যের প্রতীক। কিন্তু ভাইয়া, সাপের অব্যর্থ ছোবলের মতো আমরা শত্রুর উপর অব্যর্থ আঘাত হানতে পারছি কই? আমরা এগোতে পারছি না কেন? বলল ভ্যানিসা। সার্গিও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ভ্যানিসার চোখ ঢালের উপর পড়তে ভূত দেখার মতো চমকে উঠে সার্গিওর মুখ চেপে ধরে বলল, ঢালের দিকে দেখো ভাইয়া। সঙ্গে সঙ্গে সার্গিও চোখ ফেরালো ঢালের দিকে। দেখল দুজন লোক পাশাপাশি ঢাল বেয়ে দ্রুত উঠে আসছে। ভ্রু কুঞ্চিত হলো সার্গিও গঞ্জালোর। ফিসফিস করে বলল ভ্যানিসাকে, দুজনের কেউ এদেশের নয়, ইউরোপেরও নয়, তাহলে কোথাকার? এশিয়ান মনে হচ্ছে ভ্যানিসা আমার কাছে। তাহলে ওরা আমাদের শত্রু হওয়ার কথা নয়। কিন্তু ভাইয়া, দুজনের হাতেই তো মেশিন রিভলভার। আসলেই এশিয়ানরা আমাদের শত্রু হবার কথা নয়, কিন্তু ওরা যেহেতু অস্ত্রধারী সেহেতু শত্রু হতেও পারে। আর ওদের চলার ভঙ্গি দেখে মনে হচ্ছে অস্ত্র তারা কারো না কারো বিরুদ্ধেই বহন করছে। তাদের সেই শত্রুকে আমরাও হতে পারি, আর আমাদেরই রাজ্যের মধ্যে এখন ওরা, বলল সার্গিও। লোক দুজন তখন উচ্চভূমির প্রান্তে উঠে এসেছে। বসল তারা, কিন্তু উন্মুক্ত জায়গায় না বসে ছোট গাছগাছড়ার মধ্যে বসল। নিচু কণ্ঠে তারা কথা বলছিল, মাঝে মাঝে উকি দিচ্ছিল ঢালের দিকে। হঠাৎ এক সময় তারা নিচের উপত্যকার দিকে তাকিয়ে দ্রুত গড়িয়ে উচ্চভূমির প্রান্ত থেকে কিছুটা ভেতরে গাছগাছড়ার আরও আড়ালে ছড়ে এলো। উৎকর্ণ হয়ে উঠল সার্গিও। বলল ফিসফিস করে, নিচে উপত্যকায় মনে হয় কুকুরের চিৎকার শুনলাম। মনে হয় ওরা দুজনও শুনতে পেয়েছে কুকুরের চিৎকার, এজন্যে গড়িয়ে ওরা আরও আড়ালে সরে গেল। নিশ্চয় ওরা কারো তাড়া খেয়ে পালিয়ে আসছে এবং তাড়াকারীরা নিচের উপত্যকায় পৌঁছে গেছে। কিন্তু ভাইয়া, এদের চোখে মুখে তো পলাতকের মতো ভয় বা উদ্বেগ নেই, বলল ভ্যানিসা। তা ঠিক, কিন্তু এর অর্থ এই নয় যে তারা পলাতক নয়, সার্গিও বলল। ওরা এ সময় দেখল লোক দুজন বেদির দিকে এগোচ্ছে। আঁতকে উঠল ভ্যানিসা। ফিসফিস করে বলল, ভাইয়া, আমাদের মেহমান সর্পরাজরা তো এখনো বেদিতে। আমরা দর্শক, যা ঘটবে তা ঘটতে দাও, পাপ করলে পাপের সাজা ওদের পেতে হবে, বলল সার্গিও। লোক দুজন তখন বেদিতে উঠছিল। সার্গিও ও ভ্যানিসা বিস্ময়ের সাথে দেখল সাপ দুটি বেদির দক্ষিণ প্রান্ত দিয়ে সারি বেঁধে নেমে গেল।
তাদের বিস্ময়ের বড় কারণ হল প্রতিদিন সাপ দুটো দুধ খাওয়ার জন্য যেমন বেদিতে উঠে আসে পূর্ব প্রান্ত দিয়ে, দুধ খাওয়ার পরও নেমেও যায় তেমনি পূর্ব প্রান্ত দিয়ে, কিন্তু আজ প্রথমবার ওরা নামল দক্ষিণ প্রান্ত দিয়ে। তার মানে তাদের মেহমান সাপ দুটো আপোষ করল লোক দুজনের সাথে, ভাবল স্বর্গীয়। লোক দুজন বেদিতে ওঠার আগে যেমন সাপ দুটো চলে গেল, তেমন ভিন্ন রাস্তা দিয়ে গেল, একই রাস্তা ব্যবহারের সংঘাত এড়িয়ে। ভাইয়া, কি বুঝলে? বলল ভ্যানিসা। বুঝলাম, এ দুজন আমাদের শত্রু নয় বা আমাদের জন্য ক্ষতিকর নয়, বলল স্বর্গীয়। আমারও তাই মত। আর ওদের দুজনের চেহারা কোনোভাবে ক্রিমিনালের মতো নয়, নিরীহ নিষ্পাপ ভদ্রলোক বলে ওদের মনে হয়, বলল ভ্যানিসা। কথা শেষ করে ভ্যানিসা আবার চাপা উত্তেজিত কণ্ঠে বলল, ভাইয়া দেখো, ওরা দুজন ওদের মেশিন রিভলভার বাগিয়ে যুদ্ধের পজিশন নিয়ে বসে আছে। সাপ দুটো ঠিক পথে গেল কিনা দেখছিল স্বর্গীয়। ভ্যানিসার কথায় সে মুখ ফিরালো, দেখল লোক দুজন বেদির উত্তর প্রান্তে গাছ গাছড়ার আড়াল নিয়ে ঢালের দিকে তাদের রিভলভার তাক করে বসে আছে। 1 মিনিটও পার হল না, নিচের উপত্যকার জঙ্গল থেকে দুটি কুকুর নিয়ে স্টেনগানধারী দুজন লোক বেরিয়ে এলো। তারা উঠতে শুরু করলো ঢাল বেয়ে। তাদের পেছনে পেছনে বেরিয়ে এলো 40-45 জনের বিশাল এক বাহিনী, প্রত্যেকের হাতেই উদ্যত স্টেনগান। মনে হচ্ছে একদল যোদ্ধা এগোচ্ছে যুদ্ধের জন্যে। তাহলে ওরাই তাড়া করে নিয়ে আসছে এই দুজনকে, বলল ভ্যানিসা ফিসফিস করে স্বর্গীয়র উদ্দেশ্যে। ভাবছি এ দুজন বিদেশি, কিন্তু ওরা কারা, কি নিয়ে এই লড়াই? ধীরে ধীরে চাপা কণ্ঠে বলল ভ্যানিসা। দূর থেকে দেখা যতটা বোঝা যায় তাতে সবাইকে তো এদেশি বলে মনে হচ্ছে, বলল স্বর্গীয়। লোক দুজন রিভলভার বাগিয়ে বসে আছে আর ওরা ঢাল বেয়ে উঠে আসছে। 2 রিভলভার দিয়ে ওদের সাথে কিভাবে এরা লড়াই করবে? এরা এত দূর পালিয়ে এলো, কিন্তু এখন আবার রুখে দাঁড়ালো কেন? ভ্যানিসা বলল। ওদের স্ট্র্যাটেজিক জ্ঞান খুব টনটনে ভ্যানিসা। ওরা খুবই সুবিধাজনক অবস্থান বেছে নিয়েছে। এরকম জায়গা ওদের সামনেও ছিল না, পেছনেও নেই, বলল স্বর্গীয়। কিন্তু ওরা এভাবে বসে কেন? ওদের এগোতে দিচ্ছে কেন? চাপা উত্তেজিত কণ্ঠে বলল ভ্যানিসা। ওরা তখন ঢালের মাঝামাঝি জায়গায় বসে আছে। ওদের দিকে তাক করে বসা এদের একজন এ সময় ওদের দিকে একটা ফাঁকা গুলি করল সাধারণ রিভলভার থেকে। উত্তরে ওরা সঙ্গে সঙ্গে একসাথে গুলি বৃষ্টি শুরু করলো বেদি লক্ষ্যে। এরাও বেদির উপর শুয়ে পড়ে তাদের 2 মেশিন রিভলভারের ট্রিগার টিপে ওদের উপর ঘুরিয়ে নিতে লাগলো। মাত্র কয়েক সেকেন্ড ওদিক থেকে গুলি ছোড়া বন্ধ হয়ে গেল। ঢালে আর কাউকেই দাঁড়ানো দেখা গেল না। ওদিকের গুলি বন্ধ হলে এরাও গুলি ছোড়া বন্ধ করে দিল এবং উঠে বসল বেদির উপর। কি আশ্চর্য, ওরা কি সবাই মরে গেল? প্রশ্ন তুলল ভ্যানিসা। বলেছিলাম না ভ্যানিসা, এরা খুব কুশলী, উপযুক্ত জায়গা বেছে নিয়েছে। আবার ওদের নিয়েও এসেছে ঢালের মাঝখানে, তারপর আক্রমণ করেছে যাতে পালাতে না পারে, স্বর্গীয় বলল। না ভাইয়া, এরা প্রথম আক্রমণ করেনি, ঢাল থেকে ওরাই প্রথম আক্রমণ করেছিল। কিন্তু ভাইয়া, এরা ওই একটা ফাঁকা গুলি কেন করেছিল? ঠিক জানি না, হতে পারে ওদেরকে প্রথমে আক্রমণে হানা অথবা হটিয়ে দেওয়ার জন্যে। ওদেরকে এর আক্রমণ আনতে চাইবে কেন? আবার জিজ্ঞাসা ভ্যানিসার। আমিও ব্যাপারটা বুঝতে পারছি না ভ্যানিসা, বলল স্বর্গীয়। কিন্তু এরা এখন কিসের অপেক্ষা করছে? ঢালে তো এখন নেমে যেতে পারে, যুদ্ধ জয় তো হয়েই গেছে, বলল ভ্যানিসা। বোধহয় এরা আশঙ্কা করছে উপত্যকায় ওদের শত্রুপক্ষের লোক আরও আছে, স্বর্গীয় বলল। কিছু বলতে গিয়েও তার মুখ দিয়ে আর কোনো কথা বেরোল না। সে দেখল পশ্চিম দিক থেকে 2 জন স্টেনগানধারী বেদির পেছন পর্যন্ত এসে পৌঁছেছে। ভ্যানিসা চাপা কণ্ঠে দ্রুত বলল, ভাইয়া, বেদির পেছনে। স্বর্গীয় তাকিয়েছিল ঢালের দিকে। সে তাড়াতাড়ি মুখ ঘুরালো বেদির পেছনে। দেখতে পেল 2 জন স্টেনগানধারীকে। তাদের স্টেনগানের ব্যারেল তখন লোক দুটিকে লক্ষ্য করে এগিয়ে আসছে। দেখেই চাপা কণ্ঠে ভ্যানিসা বলতে বলতে স্বর্গীয় তার কার্বাইনের ট্রিগার চেপে ধরল ওই 2 জন স্টেনগানধারীর লক্ষ্যে। ভ্যানিসাও আগেই তার কার্বাইন ঘুরিয়ে নিয়েছিল। স্বর্গীয়র সাথে তারও কার্বাইন গর্জন করে উঠেছিল। 2 জন স্টেনগানধারীর ঝাঁঝরা হয়ে যাওয়া দেহ ঝরে পড়ল মাটিতে। স্বর্গীয় ও ভ্যানিসা দেখল
সেই লোক দুজন প্রথমে গাছে চড়ে থাকা তাদের দিকে ফিরে তাকিয়েছে। তারপর ধীরে ধীরে তাদের দৃষ্টি ঘুরে গেল বেদির পিছনে পড়ে থাকা লাশ দুটির দিকে। তারা বেদির দক্ষিণ প্রান্ত পর্যন্ত এগিয়ে লাশ দুটিকে দেখল। আবার তাদের চোখ এসে নিবদ্ধ হল সার্গীয়দের উপর। লোক দুজনের একজন আহমাদ মুসা সার্গীয়দের উদ্দেশ্যে পর্তুগিজ ভাষায় বলল, ধন্যবাদ, আপনারা দুজনকে হত্যা করে আমাদের দুজনের প্রাণ বাঁচিয়েছেন, অথচ আপনারা ওদের কিংবা আমাদের কাউকেই চেনেন না। সার্গীয়রা নেমে এলো। সার্গীয় বলল আহমাদ মুসার মুখোমুখি দাঁড়িয়ে, আমরা ওদেরকে বা আপনাদেরকে চিনি না বটে, কিন্তু আক্রমণকারী কে আর আক্রান্তকে তা আমরা দেখেছি। আমরা আক্রান্তকে সাহায্য করেছি। অপরাধী আক্রমণকারীরা হয়, কিন্তু আক্রান্তরাও তো হতে পারে, আহমাদ মুসা বলল। তা হতে পারে, তবে আমাদের সে ভুল হয়নি। আপনার কথায় নিশ্চিত হলাম, বলল সার্গীয়। ধন্যবাদ। প্রথমে আমার মনে হয়েছিল আপনারা যেন স্বর্গের দূত, আমাদের রক্ষার জন্যে দয়া করে ঈশ্বর আপনাদের পাঠিয়েছেন। আমার বিস্ময় এখনো যায়নি, এখানে আপনারা এলেন কি করে? দয়া করে আপনাদের পরিচয় দেবেন, আহমাদ মুসা বলল। আমি সার্গীয় গঞ্জালো, বলল সার্গীয়। তারপর ভ্যানিসাকে দেখিয়ে বলল, এ আমার সহোদরা ছোট বোন ভ্যানিসা গঞ্জালো। আমরা এই এলাকার। এর বেশি কিছু বলার আগে আপনারা কে তা আমাদের জানা প্রয়োজন। আমরা বিদেশি। লিজে বিমানবন্দরে নামার পর যাচ্ছিলাম গঞ্জালেজ ইন্টারন্যাশনাল হোটেলে থাকার জন্যে, বলে একটু থামল আহমাদ মুসা। তারপর হোটেলের পথে তাদের কিডন্যাপ এবং হত্যা প্রচেষ্টা সহ গাড়ির জানালা ভেঙে তাদের পলায়নের সব কথা খুলে বলল। আপনারা বিদেশি? আপনাদের সাথে ওদের শত্রুতা কেন? ওরা কারা? বলল ভ্যানিসা। ওয়ার্ল্ড ফ্রিডম আর্মি, এর সাথে আপনাদের পরিচয় আছে? আহমাদ মুসা সার্গীয় ও ভ্যানিসা দুজনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল। উত্তরে সার্গীয় বলল, পরিচয় নেই, তবে জানি আমরা ওই সংগঠনকে। সংগঠনটা চরম ইহুদিবাদী, গোটা দুনিয়া দখলের দুঃস্বপ্ন ওদের। আজর ওয়াইজম্যান ওদের নেতা। ধন্যবাদ মিস্টার সার্গীয়, আপনারাও তো দেখছি ওদের অনেক কিছু জানেন। ওদের আহমাদ মুসার কথা সমাপ্ত হতে পারল না। আহমাদ মুসাকে মাঝপথে থামিয়ে দিয়ে সার্গীয় আবার বলে উঠল, আজরস পর্তুগিজ গভর্নর পেড্রোর স্ত্রী ক্রিস্টিন কর্নিকা ইহুদি। এ সুবাদে WFA এখানে ব্যাপক সুবিধা নিচ্ছে, কিন্তু আপনাদের সাথে WFA এর শত্রুতা কিসের? আপনাদের পরিচয় কিন্তু বলেননি। আহমাদ মুসা একটু ভাবল, তারপর মুখ তুলে সার্গীয়র দিকে গভীর দৃষ্টিতে একবার দেখল সার্গীয়কে। উত্তর দিতে কিছু দেরি হলো। হাসল সার্গীয়, বলল, বুঝেছি, বিশ্বাস করতে পারছেন না আমাদের। আহমাদ মুসা সলজ্জ হাসল, বলল, সরি, এটা অবিশ্বাস নয়, সতর্কতা। বিশেষ পরিস্থিতিতে এটা সবাইকেই করতে হয়, যেমন আপনারাও আপনাদের সবটা পরিচয় আমাদের কাছে দিতে পারেননি। আবার হাসল সার্গীয়, বলল, কিছু পরিচয় আমরা গোপন রেখেছি বলে কি আপনি মনে করেন? ঠোঁটে হাসি ফুটে উঠল আহমাদ মুসার, বলল, আপনারা ব্যক্তি পরিচয় দিয়েছেন, কিন্তু দলীয় বা সাংগঠনিক একটা পরিচয় আপনাদের আছে সেটা দেননি। কি করে বুঝলেন আমাদের একটা সাংগঠনিক পরিচয় আছে? গম্ভীর কণ্ঠস্বর সার্গীয়র। আপনাদের ইউনিফর্ম ব্যক্তিগত নয়, নিশ্চয়ই কোনো দল বা সংগঠনের। বিশেষ করে আপনাদের ইউনিফর্মের বুকে উদীয়মান সূর্যের আলোক স্নাত আজরস দ্বীপপুঞ্জের যে ইনসিগনিয়া, সেটা ব্যক্তিগত নয় অবশ্যই। আপনাদের কারবাইনেও ওই একই ইনসিগনিয়া আমি দেখতে পেয়েছি। এর অর্থ এই অস্ত্রগুলো আপনাদের ব্যক্তিগত নয়। সার্গীয় ও ভ্যানিসার চোখে মুখে অপার বিস্ময়। তাদের দুজনের গভীর বিস্ময় দৃষ্টি আহমাদ মুসার উপর নিবদ্ধ। বলে উঠল সার্গীয় গম্ভীর কণ্ঠে, আপনাদের পরিচয়ের ব্যাপারে খুব আগ্রহী ছিলাম, কিন্তু এখন আপনার পরিচয় জানার কৌতূহল দমন করা কিছুতেই সম্ভব হচ্ছে না। এরকম সূক্ষ্ম ও সার্বিক দৃষ্টিওয়ালা লোককে আমি শার্লক হোমস এর বইতে দেখেছি, আর আজ আপনাকে জীবন্ত দেখলাম। অতএব এখন আপনার পরিচয় জানতেই হবে। তার আগে আমাদের ছোট্ট পরিচয়টা বলি। বলে একটু থামল সার্গীয়, একটু মাথা নিচু করল, মাথা তুলল পরক্ষণে এবং বলা শুরু করল, ইনসিগনিয়ার উদীয়মান সূর্যটা স্বাধীনতার সূর্য। আমরা চাই আমাদের গোটা আজরস স্বাধীনতা সূর্যের সোনালী আলোক ধারায় স্নাত হোক।
আমাদের সংগঠনের নাম। সার্গিওর মুখ থেকে কথা কেড়ে নিয়ে আহমাদ মুসা বলে উঠল, আজরস ইন্ডিপেন্ডেন্ট পিপল। হাসল সার্গিও, বলল, আমি বিস্মিত হলাম, কারণ আপনি নতুন এক শার্লক হোমস। অতএব আজরস দ্বীপপুঞ্জের স্বাধীনতা সংগ্রামের নাম না জানা আপনার জন্য বড় কথা নয়। বলে একটু থেমে আবার শুরু করল। আজরসের স্বাধীনতা সংগ্রামে আজরস ইন্ডিপেন্ডেন্ট পিপলকে নেতৃত্ব দিচ্ছে আজরস দ্বীপপুঞ্জ আবিষ্কারক এবং এখানে প্রথম বসতি স্থাপনকারী গঞ্জালো পরিবার। আমরা সেই গঞ্জালো পরিবারের সদস্য। আমার বড় ভাই রিকার্ডো এখানকার পর্তুগিজ সরকারের হাতে বন্দী হবার পর আমি আন্দোলনকে দেখাশোনা করার দায়িত্ব পালন করছি। থামল সার্গিও, থেমে আবার বলে উঠল, আমাদের সব কথা বলেছি, এবার আপনাদের কথা বলুন। হাসল আহমাদ মুসা, বলল, আমাদের কথা খুব বেশি নয়। WFA কিছু লোককে এই দ্বীপপুঞ্জের কোনো এক দ্বীপে বন্দী করে রেখেছে। আমরা এসেছি তাদের উদ্ধার করতে। বন্দী করেছে তারা কারা? জিজ্ঞাসা ভ্যানিসার। ওরা কয়েকজন একটি গোয়েন্দা ফার্মের কর্মকর্তা। ওদের গোয়েন্দা ফার্ম WFA ধ্বংস করে দিয়েছে এবং তার 7 জন কর্মকর্তাকে কিডন্যাপ করেছে। আহমাদ মুসা বলল, সেই ফার্ম কি ফ্রান্সের স্টার্সবার্গের স্পুটনিক? বলল তড়িৎ কণ্ঠে ভ্যানিসা। হ্যাঁ, তুমি জানলে কেমন করে? জিজ্ঞাসা আহমাদ মুসার। আমি ওই সময় ফ্রান্সেই ছিলাম। লামন্ডিতে ওই নিউজ আমি পড়েছি। স্পুটনিকের গোয়েন্দারা 1.5 যুগ আগের নিউ ইয়র্কের টুইন টাওয়ার ধ্বংসের কার্যকরণ অনুসন্ধান করছিল, বলল ভ্যানিসা। কিন্তু WFA এই গোয়েন্দাদের প্রতিষ্ঠান ধ্বংস ও গোয়েন্দাদের কিডন্যাপ করল কেন? ভ্যানিসা থামতেই বলে উঠল সার্গিও। আপনার প্রশ্নের উত্তর হিসেবে, ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি, এই প্রবাদ প্রযোজ্য। বিস্ময় ফুটে উঠল সার্গিওর চোখে মুখে। বলল, তার মানে WFA টুইন টাওয়ার ধ্বংসের তদন্ত বানচাল করার জন্যে স্পুটনিক ধ্বংস করেছে এবং তার 7 গোয়েন্দাকে কিডন্যাপ করেছে? ওদের ভূমিকা তো তাই প্রমাণ করছে, আহমাদ মুসা বলল। আরও একটা মজার খবর আছে। যেদিন স্পুটনিক ধ্বংস হয় তার একদিন পর ইসরায়েল রেডিওর দেশরক্ষা বিভাগের একটা সমীক্ষায় মন্তব্য করা হয় যে স্পুটনিকের সব কাজের মধ্যে একটা সাম্প্রদায়িক লক্ষ্য আছে। 1.5 যুগেরও বেশি পর তারা টুইন টাওয়ার ধ্বংস নিয়ে যে কাজ করছে তাও সাম্প্রদায়িক উদ্দেশ্য প্রণোদিত। মার্কিন যুক্তরাষ্ট্রে মুসলমানদের ভীষণ একগুঁয়েমি এবং বর্তমান মার্কিন সরকারের প্রশ্রয়ে টুইন টাওয়ার ধ্বংসের মতো ডেড ইস্যু নিয়ে স্পুটনিক কাজ করার সুযোগ পেয়েছে। মার্কিন সরকারও স্পুটনিকের যোগ সাজসে পরিচালিত এই ষড়যন্ত্রের বিরুদ্ধে বিশ্ব বিবেককে রুখে দাঁড়াবার জন্য আহ্বান জানায়, বলল হাসান তারিক। হ্যাঁ, ইসরায়েল সরকারের এই প্রতিক্রিয়াও প্রমাণ করছে টুইন টাওয়ার ধ্বংসের বিষয়ে কোনো কার্যকর তদন্ত হোক তারা তা চায় না। এ না চাওয়ার অর্থ এই ধরা যায় যে টুইন টাওয়ার ধ্বংসের সাথে সংশ্লিষ্ট কোনো সত্য তারা গোপন করতে চায়। সার্গিও বলল, হ্যাঁ, স্পুটনিক ধ্বংস হওয়া এবং তার গোয়েন্দারা কিডন্যাপ হওয়ার এটাই কারণ, বলল আহমাদ মুসা। আপনারা কি স্পুটনিকের লোক? জিজ্ঞাসা সার্গিওর। না, আমরা স্পুটনিকের লোক নই। আমরা স্পুটনিকের শুভাকাঙ্ক্ষী। এত বড় অন্যায়ের প্রতিবিধান হওয়া উচিত বলেই আমরা কাজে নেমেছি। আহমাদ মুসা বলল, আপনারা তাহলে কে? জিজ্ঞেস করল ভ্যানিসা। আহমাদ মুসা একটু হাসল, হাসান তারিককে দেখিয়ে বলল, ইনি ফিলিস্তিন বিপ্লবের একজন নেতা, এখন ফিলিস্তিন সরকারের একজন উপদেষ্টা, নাম হাসান তারিক। বলে আহমাদ মুসা একটু থামল, থেমে আবার বলল, আর আমার নাম আহমাদ মুসা। হাসান তারিকের মতো আমার বিশেষ কোনো পরিচয় নেই। আহমাদ মুসা নাম শুনে সার্গিও ভ্যানিসা দুজনের কপাল কুঞ্চিত হয়ে উঠল। চোখে মুখে ফুটে উঠল প্রবল জিজ্ঞাসা। ভ্যানিসায় প্রথম কথা বলে উঠল, কোন আহমাদ মুসা? এই কদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্র ও সুরিনামে যাকে নিয়ে মহা হইচই হয়ে গেল সেই আহমাদ মুসা? ভ্যানিসার কণ্ঠস্বর দ্রুত, যেন এক মুহূর্তেই সব কথা বলে ফেলতে চাই। আহমাদ মুসা কিছু বলার আগেই কথা বলে উঠল হাসান তারিক। বলল, হ্যাঁ, উনি সেই আহমাদ মুসা। তবে হইচই শুধু মার্কিন যুক্তরাষ্ট্র ও সুরিনামে নয়, চীন, রাশিয়া, ককেশাস, ফ্রান্স, ফিলিস্তিন সব জায়গাতে একটা করে ভূমিকম্প ঘটিয়েছেন তিনি। হাসান তারিক থামতে সার্গিও ও ভ্যানিসা দুজনে কোমর বাঁকিয়ে
সামনে মাথা ঝুঁকিয়ে আহমাদ মুসাকে বাও করে কিছু বলতে যাচ্ছিল। এমন সময় একটা চালু ইঞ্জিনের শব্দ কানে এলো। থেমে গেল সার্গিও ও ভ্যানিসা। উৎকর্ণ হয়ে উঠল তারা। আহমাদ মুসা উৎকর্ণ হয়ে উঠেছিল। মুহূর্ত কয়েক কান পেতেই সে বলে উঠল, দুটি হেলিকপ্টার আসছে এদিকে। আমার ধারণা মিথ্যা না হলে ওরা এখানেই ল্যান্ড করবে। বিস্ময়ে ফুটে উঠেছে সার্গিও ও ভ্যানিসার চোখে মুখে। বলল সার্গিও, কেন আসবে হেলিকপ্টার? আর হেলিকপ্টার? আমি তো জানি WF এর কোনো হেলিকপ্টার নেই। ঠিক করে বলা মুশকিল, তবে আমি আন্দাজ করছি WF হেলিকপ্টার ভাড়া করেছে এবং তার প্রেরিত বাহিনীর খোঁজ নেবার জন্যে। আহমাদ মুসা বলল, হেলিকপ্টারগুলো পুলিশের বলে মনে করছেন না কেন? WF পুলিশকে বলে পুলিশের সাহায্য নিতে পারে। আমার মনে হয় যে দুজন লোক পেছন থেকে আক্রমণ করার জন্য উপরে উঠে এসেছিল তারাই মোবাইলে জানিয়ে দিয়েছিল তাদের বাহিনী ধ্বংস হয়ে যাবার কথা, বলল সার্গিও। আমি WF কে যতটা জানি তাতে বলতে পারি তারা এই ক্ষেত্রে পুলিশের সাহায্য নেবে না। এমনকি এত বড় ম্যাসাকারের কথা তারা পুলিশের কাছে গোপন করবে। আহমাদ মুসা বলল, কেন? বলল সার্গিও। প্রথম কারণ, WFA তার এত বড় বিপর্যয় ও দুর্বলতার কথা পুলিশকে জানাতে চাইবেই না। দ্বিতীয় কারণ, এ ধরনের বড় খুন খারাপের কথা জানতে পারলে আইন শৃঙ্খলার কারণে পুলিশ WFA কাজে হস্তক্ষেপ করতে পারে বা তাদের উপর চোখ রাখতে পারে এমন আশঙ্কা করতে পারে WF এরা। আহমাদ মুসা বলল। সার্গিও ও ভ্যানিসা বিস্মিত চোখে তাকিয়ে আহমাদ মুসার দিকে রয়েছে। ধীরে ধীরে তাদের চোখে ফুটে উঠল মুগ্ধ দৃষ্টি। বলল সার্গিও, ধন্যবাদ মিস্টার আহমাদ মুসা, আপনার চিন্তায় ঠিক। বাক্যটা শেষ করেই মুহূর্তের জন্য একটি থেমে আবার বলে উঠল, এখন করণীয় কি? ঠিক করা দরকার। আমি মনে করি হেলিকপ্টারগুলো যদি WF এরই হয়ে থাকে তাহলে এগুলো ল্যান্ড করার আগে ধ্বংস করে দিতে পারি। না মিস্টার সার্গিও, আমরা যা বলছি সবই অনুমান। নিশ্চিত না হয়ে এত বড় পদক্ষেপ যাওয়া ঠিক হবে না। এমনও তো হতে পারে পুলিশে ইনফরমেশন দিয়ে তাদের অজ্ঞাতসারে এই হেলিকপ্টার দুটি পাঠাচ্ছে এবং WF অথবা এই হেলিকপ্টারের দু একজন পুলিশকেও তারা পাঠাচ্ছে। আমরা যদি হেলিকপ্টার ধ্বংস করি আর যে দুটি বিকল্পের কথা আমি বললাম তার যে কোনো একটি যদি সত্য হয় তাহলে পুলিশের সাথে সংঘাত আমাদের অবশ্যম্ভাবী হয়ে উঠবে। আমরা এই সংঘাত এখন এড়াতে চাই, বলল আহমাদ মুসা। হাসল সার্গিও, বলল, ধন্যবাদ আপনাকে। আহমাদ মুসার কথার পর আর কোনো কথা চলে না। এখন বলুন আমাদের কি করণীয়? হেলিকপ্টারগুলো এসে পড়ল বলে এই উচ্চভূমির পাশে এমন কোথাও আমাদের আত্মগোপন করে অপেক্ষা করতে হবে যেখান থেকে এই উচ্চভূমিটা দেখা যায়। ওদের এ ধারণা দিতে হবে যে সংঘাতের পরে এই স্থান ছেড়ে আমরা অন্য কোথাও চলে গেছি। এর দ্বারা আমরা কি অর্জন করতে চাচ্ছি? জিজ্ঞাসা সার্গিওর। নিরর্থক এই সংঘাত এড়ানোর চেষ্টা, বলল আহমাদ মুসা। নিরর্থক কেন? ভ্যানিসা জিজ্ঞেস করল। এ সংঘাতে আমাদের জড়ানোর মধ্যে ওদের লক্ষ্য হলো আমাদের ক্ষতি করা, ধ্বংস করা। কিন্তু আমাদের লক্ষ্য ওদের ধ্বংস করা নয়, আমাদের বন্দী লোকদের উদ্ধার করা। আমরা এই সংঘাতে জড়িয়ে পড়লে আমাদের লক্ষ্য অর্জন জটিলতর হবে। দ্বিতীয়ত, আমি চাই না এ সংঘাতে আপনারা আমাদের সাথে আছেন এটা কোনোভাবে তাদের জানার সুযোগ হোক, বলল আহমাদ মুসা। কেন চান না? ভ্যানিসা আবার জিজ্ঞেস করল। নতুন শত্রু সৃষ্টি করা আপনাদের ঠিক হবে না। আপনাদের স্বাধীনতা সংগ্রামের জন্য WFA এখন কোনো প্রত্যক্ষ শত্রু নয়, কিন্তু আমাদের হয়ে ওদের সাথে সংঘাতে নামলে আপনারাও শত্রু হয়ে যাবেন, বলল আহমাদ মুসা। বিস্ময়ে চোখ ফুটে উঠেছে সার্গিও ভ্যানিসার। বলল সার্গিও, আমাদের স্বাধীনতা সংগ্রাম নিয়ে আপনি এর মধ্যে এতটা ভাবছেন যে লাভ ক্ষতির কথা আমাদের মাথায় আসেনি সেটাও আপনার ভাবনার বিষয়, বলে একটু হাসল সার্গিও। হাসিটার মধ্যে দিয়ে ফুটে উঠল তার হৃদয়ের একরাশ বিমুগ্ধতা। সে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই ভ্যানিসা বলে উঠল, পরকে আপনি এত আপন করে ভাবতে পারেন বলেই আপনি এত বড়, আপনার এত সাফল্য আহমাদ মুসা। এমন মানুষের কাছেই মানুষ তার সবকিছু হারিয়ে বসতে পারে। আবেগ কম্পিত কণ্ঠ ভ্যানিসার। ভ্যানিসা থামতেই আহমাদ মুসা উৎকর্ণ হয়ে বলে উঠল, ওরা আরো কাছে এসে গেছে, আমাদের এক্ষুনি সরতে হবে। কিন্তু সার্গিও আহমাদ মুসার কথায় ভ্রুক্ষেপ না করে ধীরে ধীরে বলে উঠল, এতদিন আমরা ভেবে এসেছি যত পারো শত্রুকে মারো তাতেই লাভ,
কিন্তু আজ আপনার কাছে শিখলাম লক্ষ্যকেই বড় করে দেখতে হবে। লক্ষ্য অর্জনে সহায়ক হয় না বা লক্ষ্য অর্জনে জটিল করে তোলে এমন সংঘাত, হত্যাকাণ্ড, অনর্থক তাকে অবশ্যই এড়াতে হবে। এটা যে কত বড় শিক্ষা! ধন্যবাদ আপনাকে মিস্টার আহমদ মুসা। লক্ষ্যকে বড় করে দেখার অর্থ কিন্তু আবার এই নয় যে লক্ষ্য অর্জনের জন্য যা ইচ্ছা তাই করা যাবে। লক্ষ্য অর্জনে সহায়ক নয় এমন অনর্থক কিংবা ক্ষতিকর সংঘাত, সংঘর্ষ যেমন পরিত্যাজ্য, তেমনি নিছক লক্ষ্য অর্জনের স্বার্থে হলেও অযৌক্তিক ও অন্যায় হয় এমন কোনো কাজ বা ঘটনা ঘটানোও যাবে না, বলল আহমদ মুসা। কিন্তু আপনাদের WFA এবং আমাদের ক্ষেত্রে পর্তুগিজ সরকার কি এই নীতিমালা বোধ করছে? জিজ্ঞেস করল সার্গিও। তাদের লক্ষ্যই যেখানে অবৈধ সেখানে তাদের পন্থার বৈধতা নিয়ে আলোচনা চলে না। কিন্তু আমার আপনার লক্ষ্য মহৎ, কোনো অবৈধ পথ ও পন্থার ক্লেদ দিয়ে একে কলুষিত করা যাবে না, বলল আহমদ মুসা। কথা শেষ করে আহমদ মুসা নড়ে উঠল, বলল, চলুন মিস্টার সার্গিও, কোন দিকে যেতে হবে? সম্বিত ফিরে পাওয়ার মতো করে নড়ে উঠল সার্গিও। চলতে শুরু করে বলল, আসুন, আপনি যেমন বলেছেন তেমন ভালো শেল্টার আছে, ওখান থেকে সরে পড়ারও ভালো পথ আছে। সবার সাথে ভ্যানেশাও চলতে শুরু করেছে, হাঁট শেষে আহমদ মুসার পাশাপাশি। তার মুখ গম্ভীর। চলতে চলতে আহমদ মুসাকে লক্ষ্য করে সে বলল, লক্ষ্য অর্জনে যে পন্থার দিকে সবশেষ আপনি ইঙ্গিত করেছেন সেটা গ্রহণ করলে তো আমাদের সবাইকে সেন্ট, অন্য কথায় সাধু বা এরকম কিছু হতে হবে। অস্ত্র ধরা যাবে না। স্বাধীনতা সংগ্রামের তাহলে কি হবে? হাসল আহমদ মুসা, বলল, তোমার লক্ষ্য স্বাধীনতা অর্জন, বন্দুক ধরা তোমার লক্ষ্য নয়। লক্ষ্যকে রক্ষার জন্যই যখন বন্দুক ধরা প্রয়োজন তখন অবশ্যই বন্দুক ধরতে হবে। সাধু সন্ত হলেও ধরতে হবে। হাসল ভ্যানিশা, বলল, বুঝেছি। লক্ষ্য অর্জনে আপোষহীন হতে হবে, লক্ষ্য রক্ষার জন্যেই লড়াই করতে হবে। থামল ভ্যানিশা, থেমে আবার বলে উঠল, ইতিহাস সাক্ষী, কিন্তু আবার মনে হচ্ছে আপনি নীতিবাগীশ দার্শনিক একজন সেন্ট। এটা কি বৈপরীত্য নয়? আমরা মুসলমান, একজন মুসলিম একই সাথে গৃহী, পুলিশ এবং সৈনিক। আহমদ মুসা বলল, আপনি মুসলিম? ও তাই তো, আহমদ মুসা তো মুসলমানই, বলল ভ্যানিশা। মন খারাপ হলো তোমার? বলল আহমদ মুসা ভ্যানিশাকে লক্ষ্য করে। মন খারাপ হবে কেন, বরং একটু ভালোই লাগছে। আজোরস দ্বীপপুঞ্জের পর্তুগিজ সরকার আমাদের স্বাধীনতা সংগ্রামে বিভেদ সৃষ্টি, এই সংগ্রামে গঞ্জালেস পরিবারের নেতৃত্ব নষ্ট করে একে দুর্বল করার জন্য অপপ্রচার করে বেড়ায় যে গঞ্জারো পরিবার নাকি আদিতে মুসলিম ছিল। অপপ্রচার হলেও মুসলমানদের প্রতি কিছুটা আকর্ষণ তো আমাদের থাকবেই, ভ্যানিশা বলল। অবাক খবর দিলে তুমি। আসল সত্যটা কি সার্গিও? বলল আহমদ মুসা। আমরা এ ব্যাপারে কিছুই জানি না। অপপ্রচার নিয়ে মাথা ঘামাবার প্রয়োজন বোধ করিনি আমরা কোনো সময়, সার্গিও বলল। হেলিকপ্টার দুটো এসে পড়েছে। 2-1 মিনিটের মধ্যে ওরা এ উচ্চভূমির আকাশে এসে পৌঁছবে। উচ্চভূমির পূর্ব দক্ষিণ পাশে পাহাড়ের গোড়ায় এসে গেছে আহমদ মুসারা। একটা সংকীর্ণ গিরিপথে ঢুকতে ঢুকতে সার্গিও বলল, এসে গেছি আমরা। 7-8 ফিট উপরে উঠলে একটা দীর্ঘ গিরিপথের মুখে শেল্টারটা, তার উপর পাহাড়ের ছাদ। সামনে উচ্চভূমির দিকটা উন্মুক্ত, কিন্তু গাছগাছড়ায় ঢাকা। সবাই উৎকীর্ণ গিরিপথ বেয়ে উঠতে লাগলো শেল্টারের দিকে।